নমস্কার বন্ধুরা, অরিন্দমের সাথে কিছুক্ষণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা এখন শুনছেন প্রখ্যাত গল্পকার ও ঔপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি বিখ্যাত কিশোর উপন্যাস ঝিলের ধারে বাড়ি। আজকে দ্বিতীয় পর্ব। গল্পপাঠ ভালো লাগলে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ রইল লাইক দেবার এবং শেয়ার করবার। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন। তাহলে এবার আমরা মূল গল্প শুরু করতে যাচ্ছি। ঝিলের ধারে বাড়ি, দ্বিতীয় পর্ব। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। নবীন নিজে যেমন খেতে ভালোবাসে, তেমনি লোকজনকে ডেকে খাওয়াতেও ভালোবাসে। কিন্তু তার এখন যা অবস্থা, তাতে নিজেদেরই ভালো করে জোটে না, লোককে ডেকে খাওয়ানোর প্রশ্নই ওঠে না। তবে বুড়ি পিসি কি একটা ব্রত করেছে, তাতে নাকি দ্বাদশ ব্রাহ্মণ ভোজন না করালেই নয়। কয়েকদিন ধরেই পিসি ঘ্যান ঘ্যান করছে। নবীন কথাটা তেমন কানে তোলেনি, কিন্তু আজ এসে পিসি ধরে পড়ল। ও বাবা নবীন, তুই কি শেষে আমাকে চিরটাকাল নরক ভোগ করতে বলিস? নরক যে সাংঘাতিক জায়গা বাবা। যমদূতেরা বড় বড় সাঁড়াশি লাল টকটকে করে গরম করে নিয়ে তারপর তাই দিয়ে নাক, কান, হাত, পা সব টেনে টেনে ছেড়ে তারপর হাঁড়ির মধ্যে গরম জলে ফেলে সেদ্ধ করতে থাকে। সেও শুনি হাজার হাজার বছর ধরে সেদ্ধ করতেই থাকে। মাঝে মাঝে হাতা দিয়ে তুলে তুলে দেখে নেয় ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা। তাতেও কি রোহাই আছে বাপ? সেদ্ধ হলে তারপর নাকি সর্বাঙ্গে নুন মাখিয়ে রোদে শুকোয়, তারপর হেঁট কুন্ডু করে ঝুলিয়ে রাখে, তারপর কাঁটার বিছানায় শুকিয়ে রাখে। তারপর নবীন মাথা নেড়ে নেড়ে শুনছিল, বলল, তারপর আর কিছু বাকি থাকে পিসি? এত কিছুর পর কি কেউ আর বেঁচে থাকে? পিসি মুখখানা তম্বা করে বলল, বাছারে, একবার মরলে পরে আর যে মরণ নেই। নরকের ব্যবস্থা তাই তো ওই রকম। যতই যা করুক না কেন, আর মরণ হবে না। তারপর সেখানে ইঁটো কাটার বিচার নেই, চারদিকে নোংরা, আবর্জনা আর আস্তাকুড়। একটু ভেবে দেখ বাপ, মাত্র 12টা বামন খাওয়ালে যদি ফাঁড়াটা কাটে, তবে হাঁফ ছেড়ে বাঁচি। নবীন স্ম্লান মুখে বলল, আচ্ছা পিসি, দেখছি কি করা যায়। পিসি নিশ্চিন্ত হয়ে চলে গেল। জানে নবীনের মনটা বড়ই ভালো, ঠিকই কোনো একটা না কোনো ব্যবস্থা করবে। নবীন দুপুরবেলা একতলায় নেমে এলো। নাচঘরের দক্ষিণ করে দেওয়ালের মধ্যে একটা ছোট্ট ছিদ্র, তার মধ্যে হাত ঢুকিয়ে একটা হাতল ঘোরালেই মেঝেতে একটা সিঁড়ির মুখ খুলে যায়। সরু সিঁড়ি, অন্ধকারে বটে। সিঁড়ি দিয়ে টর্চ হাতে নবীন নেমে এলো মাটির নিচে। চারিদিকে একটা টানা গলি, মাঝখানে নীরের পাতাল ঘর, পাথরের দেওয়াল, লোহার দরজা। নবীন অন্তত হাজারবার এই পাতাল ঘরে হানা দিয়েছে। দেওয়াল বা দরজায় শাবল বা হাতুড়ি মারলেও ফাঁপা শব্দ হয় না, এতটাই নিরেট। নবীনের হাতে এখন একবারেই টাকা পয়সা নেই, কারোর কাছে হাত পেতেও কোনো লাভ নেই, কেউ দেবে না। সকলেই জানে যে নবীনের অবস্থা খারাপ, তার বিষয় সম্পত্তি মহাজনের কাছে বাঁধা, ধার নিলে নবীন শোধ করতে পারবে না। নবীন পাতাল ঘরের দরজার সামনে বসে আকাশ পাতাল ভাবতে লাগলো, কি করা যায়। নবীন বসে বসে ভাবতে লাগলো। ভাবতে ভাবতে তার একটু ঢুলুনিও এসে গেল। ঢুলতে ঢুলতে তার মাথার মধ্যে নানা চিন্তা হিজিবিজি করে ঘুরে বেড়াতে লাগলো। মহাজন টের পাওয়ার আগেই গোপনে লোক লাগিয়ে পাতাল ঘরের দেওয়ালে যদি ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া যায়, তাহলে অবশ্য বাড়িটাও ধসে পড়তে পারে। যদি সুড়ঙ্গে কেটে ঢোকা যায়, যদি। হঠাৎ তার কানে কে যেন মৃদু স্বরে বলে উঠল, দূর বোকা, ওইভাবে নয়। নবীন চমকে উঠে সোজা হয়ে বসল। কে? না,
কেউ তো কোথাও নেই। নবীন চারধারটা খুব ভালো করে খুঁজে দেখল, কারুর দেখা পেল না। পাতালে নামবার দরজাটা যেমন বন্ধ ছিল তেমনই বন্ধ আছে। খুবই চিন্তিতভাবে ওপরে উঠে এলো। তারপর মহাদেবকে ডেকে বলল, দেখো মহাদেবদা, তুমি বহু পুরনো আমলের লোক, আজকে যে ঘটনাটা ঘটলো তার মানেটা আমায় একটু বুঝিয়ে দেবে? মহাদেব খুব গম্ভীর মুখ করে ঘটনাটা শুনল, পাকা মাথাটা নেড়ে মাঝে মধ্যে হুঁ দিল। তারপর অনেকক্ষণ ভেবে নিয়ে বলল, না গো নবীন ভায়া, ঠিক বুঝতে পারছি না। নবীন খুব আগ্রহের সঙ্গে বলল, আমার কিন্তু মনে হচ্ছে পাতাল ঘরে ঢোকার একটা কোনো সহজ পথ আছে। মহাদেব গম্ভীর মুখে বলল, সেটা আমারও মনে হয়। তোমার ঠাকুরদাও সারাটা জীবন ওই পাতাল ঘরে সেঁধোবার চেষ্টা করেছেন। শাবল গাঁইতি কিছু তো কম চালানো হয়নি। শেষে একবারে শেষ জীবনে তিনি চুপচাপ ওই পাতাল ঘরের সামনেই বসে থাকতেন। তারপর যখন মৃত্যুশয্যায় পড়ে আছেন, তখন আমি তার কাছেই দিন রাত মোতায়েন থাকতাম। এক ঝড় বৃষ্টির রাতে হঠাৎ তোমার ঠাকুরদার চোখ মেলে চাইলেন, মুখখানা ভারী উজ্জ্বল দেখাচ্ছে। আমার দিকে চেয়ে বললেন, পেয়েছি রে, পেয়েছি। নবীন সাগ্রহে জিজ্ঞেস করল, তারপর? মহাদেব মাথাটা হতাশায় নেড়ে বলল, কি পেয়েছেন সেইটা আর বলতে পারলেন না। জিজ্ঞেস করলাম, উনি শুধু বললেন পাতাল ঘর। তারপরে নেতিয়ে পড়লেন, চোখ উল্টে গেল, জিভ বেরিয়ে পড়ল, মরে গেলেন। ইস, অল্পের জন্য হলো না তাহলে? খুবই অল্পের জন্য। আমার মনে সেই থেকে বিশ্বাস, তুমি যেরকম ভাবে দেওয়াল বা দরজা ভাঙাভাঙির চেষ্টা করে যাচ্ছ সেভাবে হবে না। তবে কিভাবে হবে? মহাজনের হাতে বাড়ি চলে যেতে তো আর দেরি নেই। সে তো সবই বুঝি নবীন ভায়া, কিন্তু আমার বুড়ো মাথায় কোনো কিছুই খেলছে না। আমিও কি কিছু কম ভেবেছি? নবীন চিন্তান্বিত হয়ে বলল, পাতালগড়ে ঢোকা ছাড়া আর কোনো পথ দেখছি না মহাদেবদা। পিসি 12 জন বামুন খাওয়াবে, তো তারও পয়সা হাতে নেই। এরকম ভাবে চললে যে আমাকে আত্মহত্যা করতে হবে। মহাদেব ভ্রু কুঁচকে বলল, দেখো নবীন ভায়া, ওটা পুরুষ মানুষের মতন কথা নয়। তোমার বংশ ডাকাতের বংশ। তার একটা খারাপ দিক আছে বটে, আবার একটা ভালো দিকও আছে। তোমাদের বংশের লোকেদের বুকের পাটা ছিল, তারা ফুলের ঘায়ে মূর্ছা যেত না। তোমাকেও সেই রকম হতে হবে। সাহসী হও, দুনিয়াটা দুর্বলদের জায়গা নয়। নবীন মুখখানা হাঁড়ি করে বসে রইল। আংটি ছিল, মায়ের গয়না ছিল, পুরনো কিছু মোহরও ছিল, সবই গেছে। এখন এই বসত বাড়িটা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। দিন আর চলে না। কোনো বন্দোবস্ত না হলে বুড়ি পিসি আর বুড়ো মহাদেব তাকে নিয়ে গাছতলায় দাঁড়াতে হবে। বিকেলের দিকে নবীন গিয়ে গোপীনাথ মহাজনের কাছে গিয়ে হাজির হল। গোপীনাথের কারবার অনেক, নানা রকম ব্যবসা তার। তার মধ্যে একটা হলো চড়া সুদে টাকা ধার দেওয়া আর বন্ধক রাখা। কেটেরহাটে তার মতন ধনী আর প্রভাবশালী লোক কমই আছে এখন। তার হাতে মেলা লোকজন, হাতে মাথা কাটতে পারে। গোপীনাথের চেহারাখানাও পেল্লায়, থলথলে ভুঁড়িদার চেহারা নয়, রীতিমতো পালোয়ানের স্বাস্থ্য। চোখ দুটো সাংঘাতিক কুটিল। চোখের দিকে তাকালে যে কোনো লোকেরই বুকটা গুড়গুড় করে উঠবে। নবীন যখন তার সামনে গিয়ে হাজির হলো, তখন গোপীনাথ তার বৈঠকখানায় বসে বাদামের শরবত খাচ্ছে আর নিজের পোষা ব্লাড হাউন্ড কুকুরের মাথায় হাত বুলিয়ে আদর করছে। নবীনকে দেখে গোপীনাথ একটু বিরক্তির গলায় বলল, কি খবর নবীন বাবু? নবীন কাচুমাচু মুখ করে বলল, আপনার কাছে আজ আমার একটা প্রার্থনা আছে, এই শেষবার। গোপীনাথ বোধহয় এইসব বনেদি পড়তি বড় লোকেদের ছেলেদের বিশেষ পছন্দ করে না। শরবতের গেলাসটা ধীরে সুস্থে শেষ করে পাশের টেবিলে রেখে বলল,
পুরনো বাড়ি বাঁধা রেখে আপনাকে যা টাকা দিয়েছি তাও আমার উসুল হবে না। যদি আর টাকা চান তাহলে আগেই বলি, এক পয়সাও দিতে পারবো না। নবীন মৃদু স্বরে বলল, কিন্তু আমার পিসিকে জমদূতেরা নাকি গরম সাঁড়াশি দিয়ে ছিঁড়বে, কয়েক হাজার বছর ধরে সেদ্ধ করবে, রোদে শুকিয়ে হেঁট মুন্ডু করে রাখবে, তারপর কাঁটার বিছানায় শোয়াবে। উফ, সে ভাবা যায় না। গোপীনাথ চোখ গোল গোল করে এসব শুনল, তারপর বলল, বটে, তা পিসিকে এত সব খবর দিলটাকে? নবীন অম্লান বদলে বানিয়ে বলে দিল, আগে কয়েকদিন আগে এক মস্ত তান্ত্রিক এসছিলেন বাড়িতে, যদুপুরের অঘোর বাবা, নাম নিশ্চয়ই শুনেছেন। সাক্ষাৎ পিশাচ সিদ্ধ, স্বর্গ মর্ত পাতালে অনবরত যাতায়াত করে। তিনি নরকের একবারে হালের খবর এনে দিয়েছেন। গোপীনাথের মুখটা কেমন যেন পাঁশুটে মেরে গেল। চাকরকে ডেকে কুকুরটাকে নিয়ে যেতে বলে কিছুক্ষণ গুম হয়ে বসে রইল গোপীনাথ। তারপর বলল, যদিও আমি ওসব গাঁজাখুড়িতে বিশ্বাস করি না, অঘোর বাবা বলে আমি কারোর নামও শুনিনি, তবে নরকের ব্যাপারটা আমায় কে যেন বলেছিল বটে। আগে কি বলেছিল? আরো খারাপ, দু পায়ে দুই তেজি ঘোড়াকে বেঁধে দুধারে ছুটিয়ে দেয়া হয়, ফলে একবারে মাঝখান দিয়ে চিরে দুফালা হয়ে যায় লোকে। আগে নতুন নতুন গ্যাজেটও তো নরকে বেরোচ্ছে, হয়তো গায়ে জোঁক ছেড়ে দেয়, শুঁয়োপোকা ছেড়ে দেয়। ও বাবা! গোপীনাথ নিমিলিত নয়নে কিছুক্ষণ নরকের দৃশ্যটাই বোধহয় কল্পনার চোখে প্রত্যক্ষ করে নিল। তারপর হঠাৎ একটা দীর্ঘশ্বাস ছেড়ে প্রবল কণ্ঠে বলে উঠল, তাহারা ব্রহ্মময়ী, তুমি ভরসা, সব সামাল দিও মা। নবীন মৃদু হেসে বলল, আগে শুনেছি গরিব ব্রাহ্মণকে সাহায্য করলে নাকি যমদূতেরা আর অতটা অত্যাচার করে না। ধরুন সাঁড়াশিটা হয়তো তেমন গরম করলো না, সেদ্ধটা ভালো মতন হওয়ার আগেই তুলে ফেললো, কিংবা নুন মাখানোর বদলে পাউডার মাখালো। গোপীনাথ কটমট করে নবীনের দিকে চেয়ে বলল, কত চান বলুন তো? মাথা চুলকে নবীন একটু ভাবল। লোককে খাওয়াতে সে খুবই ভালোবাসে। দ্বাদশ ব্রাহ্মণের সঙ্গে যদি আরো কয়েকজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীকে খাইয়ে দেওয়া যায় তাহলে মন্দ কি? আগে দ্বাদশ ব্রাহ্মণের জন্য ১২০০, অর্থাৎ কিনা ১২০০ টাকা হলেই চলবে। গোপীনাথ এত অবাক হলো যে প্রথমটায় তার মুখ দিয়ে বাক্যই সরল না। তারপর বলল, আপনি জানেন যে আমার নিজের একদিনের খোরাকি মাত্র ১২ টাকা। বড়লোকদের একটু কমই লাগে, তাদের খিদেও কম, খাওয়াও কম, কিন্তু গরিবদের তো তা নয়। তারা কষি খুলে খায়, প্রাণ হাতে নিয়ে খায়, একবারে হাঙরের মতন। একটু বেশি তো লাগবেই। গোপীনাথ বিজ্ঞের মতন বলল, আপনাকে যে টাকা দিতে রাজি হয়েছি এই ঢের জানবেন। কুললে ৫০টা টাকা দিচ্ছি, ওইতে বামুনদের চিঁড়ে দই ফলার করান তো। নবীন ভারী বিনয়ের সঙ্গে বলল, তার চেয়ে পিসি বরং নরকেই যাক গোপীবাবু। বামুন না খাওয়ালে মেয়াদ কিছু কম হতে পারে, পিসির পাপ টাপও খুব বেশি নেই, সহজেই উদ্ধার হয়ে যাবে। আর ফলার খাওয়ালে ১২টা বামুনের অভিশাপ ঘাড়ের ওপর গদাম গদাম করে এসে পড়লে নরকের যমদূতরা পিসির গায়ে কাঁকড়া বিছেও ছেড়ে দেবে। গোপীনাথ একটু শিউরে উঠে বলল, তারা ব্রহ্মময়ী। দেখো মা, যাকে ১২০০ টাকার সুদ গুনতে পারবেন তো? বড় কম হবে না। যে আজ্ঞে। আর শুনুন, ফের সাবধান করে দিচ্ছি, ওই পাতাল ঘরের ধারে কাছে কিন্তু আর যাবেন না। বাড়ি বলতে গেলে এখন আমারই। কোনো রকম ভাঙচুর হলে কিন্তু মুশকিলে পড়বেন, মনে থাকে যান। যে আজ্ঞে। খাজাঞ্চিকে ডাকিয়ে হ্যান্ডনোট লেখানোর পর নবীনকে টাকা দিয়ে দিল গোপীনাথ। আচ্ছা চশম খুলল, ১২০০ টাকার এক মাসের সুদও ধরা রয়েছে ১২০০ টাকাই। শোধ না দিতে পারলে
চক্রবৃদ্ধি হারে ঋণ বেড়ে যাবে। তবে নবীন বড় একটা ভবিষ্যতের ভাবনা ভাবে না, তার চিন্তা বর্তমানকে নিয়ে। সে টাকা নিয়ে বাড়ি এসে সোল্লাসে বলে উঠল, পিসি, আর ভয় নেই, জঙ্গিদেরা আজ তোমাকে ছুঁতেও পারবে না। 12টা বামুন খাওয়ানোর জোগাড় করো। পিসি আহ্লাদে চোখের জল ফেলতে লাগলো, বলল, আমি যদি স্বর্গে যাই তোকেও টেনে নেবো ভাব, দেখিস সেখানে ভারী ভালো ব্যবস্থা। সেখানে কিরকম ব্যবস্থা গো পিসি? সকালে উঠলেই দুধের সর দিয়ে খইয়ের মোয়া, বুঝলি? তারপর দুপুরে পোলোয়া তো রোজই হয়, এই বড় বড় চিতল মাছের পেটি খাবি। তারপর বিকেলে গাওয়া ঘিয়ের লুচি, রাতে মাংস, পায়েস, কত কি আর কি। ওরে, স্বর্গে কি কিছুর অভাব? সেখানে শীতকালে ল্যাংড়া আম, গ্রীষ্মকালে কমলা লেবু, চালে কাঁকড় নেই। আর একটা ভালো জিনিস হলো, স্বর্গে নাকি একাদশী করতে হয় না। তাহলে তো দারুণ জায়গা পিসি। পিসি ফোকলা মুখে হেসে বলল, তবে পিসির বামুন আর নবীনের বন্ধু বান্ধব মিলে বড় কম হবে না, বিরাট আয়োজন করতে হবে। বহুদিন বাদে নবীনের মনে বড় স্ফূর্তি এলো। সে গুনগুন করে গান গাইতে গাইতে বাগানে বেড়াতে লাগলো। নবীনের বাগানটার কোনো ছিঁড়িছাঁদ নেই, দেখাশোনা করা হয় না বলে আগাছায় ভরে গেছে। তারই মধ্যে স্থলপদ্ম বা গোলাপও যে ফোটে না এমন নয়, তবে বাগানের চেয়ে জঙ্গল বলাই ঠিক হয়। বাগানে একসময় পাথরের পড়ি, ফোয়ারা এসব ছিল। পড়ি বহুকাল আগে মুখ থুবড়ে পড়ে গেছে, তাকে আর তোলা হয়নি। ফোয়ারাও বহুকাল বন্ধ। ফোয়ারার ধারটা একসময় চমৎকার বাঁধানো ছিল, বাড়ির লোকেরা তার ধারে বসে বিকেল কাটাতো। এখনো নবীন এসে সেই ফোয়ারার ধারেই বসে। আজও নবীন ফোয়ারার ধারে বসে আকাশ পাতাল ভাবছিল। কত কি যে সে ভাবে। ফোসটা হয়ে গেলে হাতে যা টাকা থাকবে তাই দিয়ে সে একবার হরিদ্বার ঘুরে আসবে। সেবার ঋষিকেশের এক সাধু তাকে একটা স্ফটিকের মালা দেবে বলেছিল, বেজায় সস্তা, দাম মাত্র 150 টাকা। সাধুকে খুঁজে পেলে মালাটা কিনে ফেলবে। আরও কত কি করবে সে। শুধু পাতাল ঘরটা যদি একবার খুলতে পারত। দাদু কি সত্যি পাতাল ঘর খুলবার হদিশ পেয়েছিল? কিভাবে পেয়েছিল? কাছেই কে যেন একটা দীর্ঘশ্বাস ফেলল। নবীন চমকে উঠে চেয়ে দেখল কেউ কোথাও নেই। একটু নড়ে চড়ে বসল সে। হঠাৎ ফটকের ওপাশ থেকে কে যেন হাত দিয়ে তাকে ডাকলো, নবীন, বলি ও নবীন, বাড়ি আছো নাকি? নবীন গিয়ে দেখে সদাশিব বাবু। আগে আসুন, গরিবের বাড়ি, অনেকদিন পায়ের ধুলো দেননি। সদাশিব বাবু নবীনের দিকে চেয়ে বললেন, কি সব শুনছি বলো তো? আগে তুমি নাকি ফের টাকা ধার করেছ? নবীন লজ্জিতভাবে মাথা চুলকোতে লাগলো। এই সদাশিব বাবুর পূর্বপুরুষদের সঙ্গে নবীনদের পূর্বপুরুষদের সাংঘাতিক শত্রুতা ছিল একসময়। এ ওকে পেলে ছিঁড়ে ফেলে আর কি। দুপক্ষের লোকজনের হাতে পারস্পরিক খুন জখম লেগেই থাকতো। বড় ঝিলে যে কত লাশ ফেলা হতো তার হিসেবই নেই। নবীনের ঠাকুরদার আমলেও সেই রেষারেষি ছিল, এই আমলে আর নেই। নবীনের অবস্থা খুবই পড়ে গেছে। সদাশিববাবুর অবস্থা সেই তুলনায় যথেষ্ট ভালো, রেষারেষি হয় সমানে সমান। নবীন বলল, আগে পিসি কি একটা ব্রত করেছে, দ্বাদশ ব্রাহ্মণ না খাওয়ালেই নয়। সদাশিব নবীনকে ভালোই চেনেন। বললেন, সে তো ভালো কথা, কিন্তু তুমি যে শুনছি গোপীনাথের কাছ থেকে 1200 টাকা ধার নিয়েছ, এত টাকা সুদবে কি করে ভেবে দেখেছ? আজ্ঞে না। সদাশিববাবু বাগানটায় ঢুকে চারদিক চেয়ে দেখলেন, তারপর দুঃখের সঙ্গে মাথা নেড়ে বললেন, কি বাড়ি ছিল আর কি হাল হয়েছে, এ যে চোখে দেখা যায় না নবীন। যে আজ্ঞে,
পাতাল ঘরটা খুলবারও তো কোনো ব্যবস্থা হলো না। হলে কে জানে, হয়তো কিছু পেয়েও যেতে পারতে। তোমার ঊর্ধ্বতন ষষ্ঠ পুরুষ তো হৃদয়পুরের কাছারি লুট করে মেলা টাকা এনেছিল, অথচ সেটা লুট করার কথা আমার ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ জয়শিবের। নবীনের একটু আঁতে লাগলো। সে বলল, আগে ব্যাপারটা মোটেই তা নয়। জয়শিব হৃদয়পুরের লেঠেলদের ভয়ে কাছারি লুট করার পরিকল্পনা ত্যাগ করেন। আমার ঊর্ধ্বতন ষষ্ঠ পুরুষ কালীচরণ সাহসী পুরুষ ছিলেন। উনি একাই 19 জন লেঠেলকে ঘায়েল করেন, একথা সবাই জানে। সদাশিব ভ্রু কুঁচকে বললেন, তুমি কিছুই জানো না হে। জয়শিব আর কালীচরণ দুজনের নিবিড় বন্ধুত্ব ছিল। বলতে গেলে কালীচরণ ছিলেন জয়শিবের অনুগত ডান হাত। দুজনের একসঙ্গেই কাছারি লুট করতে যাওয়ার কথা ছিল, অথচ জয়শিবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কালীচরণ আলাদা লোকজন নিয়ে গিয়ে আগেভাবেই কাছারি লুট করে সমস্ত টাকা পয়সা লুকিয়ে ফেলেন। আগে কথাটা মোটেই তা নয়। কালীচরণ কোনোদিন কারো তাবেদারি করেননি। জয়শিবের সঙ্গে তার বন্ধুত্ব ছিল ঠিকই, কিন্তু তিনি তার অনুচর ছিলেন না। বরাবরই তার আলাদা দল ছিল। ইতিহাস তা বলে না বাপু, সদাশিববাবু উত্তর দিলেন। আগে তাই বলে। জয়শিব ভীতু ছিলেন। নবীনের প্রত্যুত্তর, কালীচরণ ছিলেন বিশ্বাসঘাতক। দুজনের মধ্যে একটা বচসা বেঁধে উঠেছিল প্রায়। কিন্তু ঠিক এই সময় ঝোপের আড়াল থেকে কি যেন বলল। দুজনেই খুব খারাপ ছিল। সঙ্গে সঙ্গে সদাশিব বলে উঠলেন, জয়শিব খারাপ লোক ছিলেন না, তার অনেক দান ছিল। নবীনও বলে উঠল, কালীচরণের মতন সাধু লোক কমই ছিল, ধ্যানে বসে 3 হাত ওপরে উঠে যেতে পারতেন। তারপরই দুজনেরই খেয়াল হলো, কে বলল কথাটা আড়াল থেকে? নবীন, কথাটা কে বলল দেখো তো, কোন বেয়াদব? ঝোপের আড়াল থেকে সাহেবি পোশাক পরা একটা লোক বেরিয়ে এসে বলল, আমি বলেছিলাম। সদাশিব লোকটার দিকে বিরক্তির চোখে তাকিয়ে বললেন, তুমি? তা তুমি এখানে উদয় হলে কি করে? অভিজিৎ মৃদু হেসে বলল, চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে তো পোকামাকড়ের অভাব নেই। এই জঙ্গলটা দেখে আর লোভ সামলাতে পারিনি। আড়াল থেকে অন্যের কথা শোনাটা ভালো কাজ নয়। অভিজিৎ জিভ কেটে বলল, ইচ্ছে করে শুনিনি। একটা ক্যাটারপিলার দেখতে পেয়ে সেটাকে একটু অবজার্ভ করছিলাম। কানে আপনাদের কথা আসছিল। শুনে মনে হলো আপনাদের দুজনের পূর্বপুরুষরাই ডাকাত ছিলেন। ছিলেন তো কি, সে আমলে ডাকাতদের ইজ্জত ছিল। জয়শিবকে ব্রিটিশ সরকার রায় সাহেব উপাধি দিতে চেয়েছিল, তা জানো? নবীনও বলে উঠল, আর কালীচরণকে সোনার মেডেল। অভিজিৎ হাত তুলে বলল, ঘাট হয়েছে। আপনাদের দুজনের ঝগড়া পাছে পাকিয়ে তোলেন, তাই আড়াল থেকে কথা বলে ফেলেছি, কিছু মনে করবেন না। আচ্ছা, আপনিই তো নবীনবাবু? নবীন বলল, আজ্ঞে হ্যাঁ। আপনার এই বাড়িটা ভারী অদ্ভুত। বাগানে পোকাপাকড় খুঁজতে খুঁজতে আমি জঙ্গলটায় কয়েকটা জিনিস আবিষ্কার করে ফেলেছি। কি বলুন তো? ওই দক্ষিণের দিকের ঘাস জঙ্গলের মধ্যে একটা ঢাকনা দেওয়া কুয়ো আছে। ওটা কিসের বলুন তো? নবীন বেজার মুখে বলল, কুয়ো আর কিসের হবে, জলের। সদাশিব অট্টহাসি হেসে বললে, জলের না হাতি। ওর ঠেঙাড়ে পূর্বপুরুষেরা মানুষ মেরে ওই কুয়োয় লাশ ফেলতো। খুঁজলে ওর মধ্যে বিস্তর কঙ্কাল পাওয়া যাবে। সদাশিব উঠে বললেন, চলো হে অভিজিৎ। নবীন বেজার মুখ করে ফোয়ারার ঢালে বসে রইল। বসে পূর্বপুরুষদের কথাই ভাবতে লাগলো। ভুজঙ্গ গাড়িটা রাস্তার ধারে দাঁড় করিয়ে বলল, এই সেরেছে। পেছন থেকে অনু অর্থাৎ অনন্যা বলল, কি হয়েছে ভুজঙ্গদা? গাড়িটা গড়বড় করছে গো দিদি ভাই। এতটা পথ দিব্যি চলে এলাম, আর মোটে মাইল 4 বাকি। একবারে তীরে এসে তড়ি ডুবলো রে ভাই। ভুজঙ্গ নেমে বনেট খুলে খুটখাট করতে লাগলো। বিলু অর্থাৎ বেল্লশিব দিব্যি ঘুটিসুটি মেরে ঘুমোচ্ছিল।
দুই ভাই বোন পালা করে ঘুমানোর কথা। কিছুক্ষণ অনু ঘুমিয়েছে, এবার বিলু। অনু ডাকলো, এই বিলু, ওট ওট। বিলু ধড়বড় করে উঠে পড়ল। এসে গেছি? উফ, আমার যা খিদে পেয়েছে না! ঠাকুমা নিশ্চয়ই ডালপুরি করছে, গন্ধ পাচ্ছি। অনু হেসে বলল, তোর তো খুব নাক, 4 মাইল দূর থেকে ডালপুরির গন্ধ পাচ্ছিস? 4 মাইল? গাড়ি খারাপ, আমাদের হয়তো হেঁটে যেতে হবে। শীতকাল বলে সন্ধ্যা তাড়াতাড়ি নামছে। এর মধ্যেই আলো সরে চারদিকটা গাঢ় কুয়াশায় ঢেকে গেছে। দুধারে জঙ্গল, লোকবসতি বিশেষ নেই। বিলু নেমে গিয়ে ভুজঙ্গর পাশে দাঁড়িয়ে গাড়ির মেরামতি দেখতে লাগলো। কি হয়েছে গো ভুজঙ্গদা? ইঞ্জিন গরম হয়ে গেছে, তেলে ময়লা আসছে, আর ব্যাটারিটাও মনে হচ্ছে ডাউন। বরাতটাই খারাপ দেখছি। একসঙ্গে এতগুলো গন্ডগোল তো সহজে হয় না। তাহলে কি হবে? ভুজঙ্গ বলল, গাড়িটা বরঞ্চ এখানেই থাক, পরে বচন তার লোকজন নিয়ে এসে ঠেলে নিয়ে যাবে। আমি সুটকেসটা নিয়ে নিই, আর তোমরা দুজন ব্যাগগুলো কাঁধে ঝুলিয়ে নাও। তারপর চলো, হেঁটেই চলে যাই। এই কথায় বিলু লাফিয়ে উঠে বলল, সেইটাই ভালো হবে, চলো। ডাকাতে কালীবাড়ি দিয়ে রাস্তাটা শর্টকাট ধরি, ওখানে একসময় ঠ্যাঙাড়েরা মানুষ মারত। ভুজঙ্গ চিন্তিতভাবে বলল, ওই রাস্তায় মাইলটাক পথ কমে যাবে ঠিকই, কিন্তু... অনন্যা নেমে এসে চুপচাপ দাঁড়িয়ে দুজনের কথা শুনছিল। একটু হেসে বলল, কিসের ভয় ভুজঙ্গদা? আমি ক্যারাটে কুংফু জানি, তুমিও একসময় সার্কাসে খেলা দেখাতে। ভয়টা কিসের? একমাত্র বিলুটাকে নিয়ে যা চিন্তা, ও তো কিছু জানে না। বিলু দিদির বেনিটা একটু নেড়ে দিয়ে বলল, বেশি ফটফট করিস না, স্কুলে প্রত্যেকবার 100 মিটারে কে ফার্স্ট হয়? অনন্যা বলল, দৌড় তো একটা কাজেই লাগে, পালানোর সময়। যাই হোক, বিপদে পড়লে তুই অন্তত পালাতে পারবি। ভুজঙ্গ লাগেজ বুট থেকে সুটকেসটা নামিয়ে আনলো। বড়দিনের বন্ধে সপ্তাহখানেক ছুটি কাটাতে ভাই বোন দাদুর কাছে যাচ্ছে, কাজেই মালপত্র এবার একটু বেশি। বিলু আর অনু তাদের হ্যান্ডব্যাগ চটপট নামিয়ে নিল। গাড়ি লক করে তিনজনই হাঁটা ধরল। সঙ্গে টর্চ আছে, অন্ধকার হয়ে গেলেও চিন্তা নেই। সিকিমাইল এগোলে ডান ধারে ডাকাতে কালীবাড়ির রাস্তা। দিন মানেও লোক চলাচল বিশেষ নেই। জঙ্গলে কিছু লোক কাঠকুড়ো কুড়োতে যায়। গ্রাম বা লোকবসতি না থাকায় পথটা ভারী নির্জন। ঝোপঝাড়ের ভেতর দিয়ে সরু রাস্তা। এই রাস্তা গিয়ে ঝিলের পাশ দিয়ে কেটেরহাটে ঢুকেছে। শোনা যায় এই রাস্তাই ছিল একসময় কেটেরহাটের সঙ্গে বহির্জগতের একমাত্র সংযোগ পথ। কিন্তু ঠ্যাঙাড়ে আর ডাকাতদের অত্যাচারে সন্ধ্যার পর এই রাস্তায় কেউ পা দিত না। এখন আর ঠ্যাঙাড়ে বা ডাকাতদের ভয় নেই, তবুও লোকে পথটা এড়িয়েই চলে। ডাকাতে কালীবাড়ির রাস্তায় তারা যখন পা দিল তখন অন্ধকার বেশ ঘনিয়ে উঠেছে। মালপত্র নিয়ে খুব তাড়াতাড়ি হাঁটা সম্ভব নয়, তবু তারা যথাসম্ভব দ্রুত হাঁটছিল। বিলু ডাকলো, ভুজঙ্গদা। বলো দাদাবাবু। কালীবাড়িটা কত দূর? মাঝামাঝি পড়বে। এখনো কি সেখানে পুজো হয়? পাগল, কালীবাড়ি এখন শিয়ালের আস্তানা। আচ্ছা, আমাদের পূর্বপুরুষরা তো ডাকাত ছিল। তা ছিল, কেটেরহাটের 12 আনা লোকই ডাকাত ছিল। তারা কি ক্যারাটে কুংফু জানতো? জানতো বই কি, ভালোই জানতো। দিদিও জানে। হ্যাঁ। দিদি, তাহলে তুই দেবী চৌধুরী রানীর মতন ডাকাত হয়ে যা। বয়ে গেছে, ডাকাত তো তুই হবি, যা বাঁদর হয়েছিস। আমি হব টিনটিন, ভুজঙ্গদা হবে আমার ক্যাপ্টেন হ্যাডক, আর দাদুকে বানাবো প্রফেসর ক্যালকুলাস। ভুজঙ্গ মাঝে মাঝে সুটকেসটা নামিয়ে রেখে একটু জিরিয়ে নিচ্ছিল। বলল, ডাকাতে কালীবাড়ি আর খুব একটা দূরে নয়, ওটা পেরোলেই ঝিলের ধারে গিয়ে পড়ব। ওখান থেকে কেটেরহাটের আলো দেখতে পাওয়া যায়। ঝিঁঝির শব্দ হচ্ছে, মাঝে মাঝে শেয়াল ডেকে উঠছে ঝাঁক বেঁধে, গাছে পাখিদের ঝটাপটি।
জোনাকি জ্বলছে থোকা থোকা। ভুজঙ্গদা, তুমি ভূতে বিশ্বাস করো? খুব করি দাদাবাবু। কখনো দেখেছ? না, তবে জানি। আমি বিশ্বাস করি না। অনু ফোড়ন কাটলো। আর সাহস দেখাতে হবে না, এখনো একা ঘরে শুতে পারিস না। তিনজনে ফের রওনা হতে যাবে এমন সময় জঙ্গল ভেঙে কাছাকাছি কি একটা যেন দৌড়ে চলে গেল। ভুজঙ্গ বলল, শেয়াল, চলো। তিনজনে নিঃশব্দে এগোতে লাগলো। আঁকা বাঁকা পথ, দুধারের গাছপালা ঝুঁকে এসে পড়েছে পথের ওপর, গায়ে লেগে খড়খড় শব্দ হচ্ছে। হঠাৎ কাছেই একদল শেয়াল চেঁচালো। ভুজঙ্গ হঠাৎ দাঁড়িয়ে পড়ে বলল, ওই যে, ওই হলো কালীবাড়ি। কিন্তু এ কি? বিলু বলল, কি হলো ভুজঙ্গদা? কালীবাড়িতে আলো কিসের? এই জায়গায় চারিদিকেই নিবিড় বাঁশবন। বাঁশবনের ভেতরে বাঁ ধারে প্রায় 300 গজ দূরে প্রাচীন কালীবাড়ির ধ্বংসাবশেষ। গাছ টাছ গজিয়ে জায়গাটার এমন অবস্থা হয়েছে যে দিনের বেলাতেও ধ্বংসস্তূপটাকে ভালো করে ঠাহর হয় না। খুটখুটি অন্ধকারে সেই ধ্বংসস্তূপ থেকে একটা মৃদু আলোর রেশ আসছিল। ভালো করে ঠাহর করলে দেখা যায়, নইলে নয়। বিলু বলল, অবাক হচ্ছ কেন? কেউ হয়তো আছে ওখানে। ভুজঙ্গ সন্দিহান গলায় বলল, কেটের হাটে আমার জন্ম, বুঝলে? আমি এ জায়গায় নারী নক্ষত্র জানি। এ তল্লাটের কেউ এখানে সন্ধ্যের পর আসবার সাহস রাখে না। তোমরা এখানে একটু দাঁড়াও, ব্যাপারটা আমাকে একটু দেখতে হচ্ছে। অনু বলে উঠল, তুমি একা যাবে কেন? চলো, আমরাও সঙ্গে যাচ্ছি। তোমরা যাবে? কি দরকার? আমি যাবো আর আসবো। আমরাও তো ভীতু নেই ভুজঙ্গদা। চলো, দেখি কোন ভূত প্রেত দত্তিদানও ওখানে আস্তানা গেড়েছে। ভুজঙ্গ টর্চ হাতে আগে আগে চলল, এক হাতে সুটকেস, পেছনে অনু আর বিলু। এই যা, কি হলো ভুজঙ্গদা? আলোটা যে নিভে গেল। তিনজনেই থমকে দাঁড়িয়ে পড়ল। বাস্তবে কি কালীবাড়ির আলোটা আর নেই। বিলু বলল, তাহলে চলো ফিরে যাই, আমার খুব খিদে পেয়েছে। ভুজঙ্গ বলল, আলো নিভে গেল তো কি, কেউ হয়তো এখনো ওখানে আছে, একবার দেখে যাওয়া ভালো। তিনজনেই আবার এগোতে লাগলো। গাছপালায় সরসর শব্দ হচ্ছে, আশপাশ দিয়ে শেয়ালের দৌড় পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। ভারী নির্জন আর ছমছম করছে চারধার। কালীবাড়িটা একসময় বেশ বড়ই ছিল। সামনে মস্ত নাট মন্দিরের ধ্বংসাবশেষ। মূল মন্দিরের কিছুই এখন আর অবশিষ্ট নেই। চারিদিকে শুধু ইট আর সুরকি স্তূপ জমে রয়েছে। মন্দিরের পেছনে একসময় পুরোহিত থাকতেন। দুখানা পাকা ঘর, একটু বারান্দা, একটা পাতকুয়ো। এই বাড়িটা হয়তো মন্দিরের মতন অতটা পুরনো নয়, পরবর্তীকালে তৈরি হয়েছিল। সেই দুখানা ঘর এখনো কালজীর্ণ হয়েও কোনো রকমে খাড়া রয়েছে। ভুজঙ্গ বলল, আলোটা জ্বলছিল ওই ঘরে। টর্চের আলোয় দেখা গেল দরজা জানলাহীন দুখানা ঘর হাঁ হাঁ করছে। সামনে হাঁটু সমান ঘাস জঙ্গল। তোমরা আর এগিও না, এখানেই দাঁড়াও, আমি আসছি। সুটকেস রেখে ভুজঙ্গ টর্চ জেলে এগিয়ে গেল। বিলু আর অনু চুপচাপ দাঁড়িয়ে রইল গা ঘেঁষাঘেঁষি করে। তারা ভীতু নয় ঠিকই, কিন্তু এই অচেনা পরিবেশে তাদের কিছু অস্বস্তি হচ্ছিল। হঠাৎ ভুজঙ্গের গলা শোনা গেল, বিলু, অনু, শিগগিরই এসো। ভাই বোনে দৌড়ে গেল। বাঁদিকের ঘরটার মেঝেতে হাঁটু গেড়ে বসে রয়েছে ভুজঙ্গ। মেঝের ওপর একটা লোক পড়ে রয়েছে। টর্চের আলোয় দেখা গেল রক্তে মেঝে ভেসে যাচ্ছে। বিলু আর অনু প্রায় একই সঙ্গে বলে উঠল, এ কে ভুজঙ্গদা? ভুজঙ্গ মুখটা তুলে বলল, সিদ্ধিনাথ। কে সিদ্ধিনাথকে মারল? ও কি মরে গেছে? ভুজঙ্গ মাথা নেড়ে বলল, মরিনি, নাড়ি চলছে, তবে মাথায় চোট লেগেছে। বেশিক্ষণ এইভাবে থাকলে রক্ত বেরিয়েই মরে যাবে। বয়সও তো কম নয়।
অনু বলল, তাহলে কি করবে এখন? ফেলেও তো যেতে পারি না। বিলু বলে উঠল, কাঁধে করে নিয়ে গেলে কেমন হয়? ভুজঙ্গ মাথা নেড়ে বলল, কাঁধে ঝুলিয়ে নিয়ে যেতে গেলে ওর মাথাটা নিচের দিকে থাকবে, সেটা ওর পক্ষে ভালো হবে না। একমাত্র উপায় হচ্ছে একটা খাটিয়া টাটিয়া জোগাড় করে 4-5 জন মিলে বই নিয়ে যাওয়া। অনু আর বিলু পরস্পরের দিকে চেয়ে বলল, আমরা তো 3জন আছি। ভুজঙ্গ বলল, 3জনে হবে না, আমাদের নিজেদেরও মালপত্র আছে, তাছাড়া খাটিয়া পাবো কোথায়? তার চেয়ে তোমরা 2জন যদি গিয়ে লোকজন পাঠাতে পারো তবে হয়। আমি সিদ্ধিনাথকে পাহারা দিচ্ছি। যারা ওকে মেরেছে তারা আশেপাশেই কোথাও ওত পেতে থাকতে পারে। পুরোটা মারতে পারিনি, বোধহয় আমাদের সাড়া পেয়ে পালিয়েছে, তবে ফিরে আসতে পারে। বিলু চোখ গোল গোল করে বলল, তুমি একা থাকবে? উপায় কি? সিদ্ধিনাথ অনেক দিনের বন্ধু আমার, ওকে ফেলে তো যেতে পারি না। এখন কথা হলো, বাকি রাস্তাটা তোমরা যেতে পারবে কিনা। অনু মাথা নেড়ে বলল, খুব পারবো। যদি তোমাদের কিছু হয় তবে কর্তাবাবু আমাকে গুলি করে মেরে ফেলবেন। অনু বলল, কিচ্ছু হবে না ভুজঙ্গদা, আমি অত ভীতু নই। তাহলে আর দেরি করো না, রুমাল দিয়ে সিদ্ধিনাথের মাথাটা বেঁধেছি বটে, কিন্তু ভালো মতন ব্যান্ডেজ করতে হবে। কে জানে, হয়তো স্টিচও লাগবে। পারলে ফটিক ডাক্তারকে পাঠিয়ে দিও, সুটকেসটা থাক, পরে লোকজন এলে নিয়ে যাওয়া যাবে। বিলু একটু মিনমিন করে বলল, দিদি আর আমি? না বাবা, আমি বরং থাকি, দিদি একাই যা। ভুজঙ্গ একটু হেসে বলল, তুমি না পুরুষ মানুষ, অত ভয় কিসে? রাস্তার বেশি নয়, একটু গেলেই ঝিলের ধারে পড়বে, ওখান থেকে কেটের হাড় দেখতে পাওয়া যাবে। অনিচ্ছার সঙ্গে বিলুকে রাজি হতে হলো। আজকের মতন এখানেই শেষ করলাম। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে নিয়মিত বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প পড়ে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো হলে চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের পর্বে, অর্থাৎ 3য় পর্বে আবার দেখা হবে। নমস্কার।